নির্বাচন বিতর্ক নির্বাচনটি আসলে জাতীয় নির্বাচন কবে হবে যার যেমন সুনির্দিষ্ট তারিখ বিএনপি জানতে চায়। বিএনপি বরাবরই জাতীয় নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করছেন, কিন্তু ৫ আগস্টের আগের বা পরের যে বিষয়গুলো থাকে যে আগের রাস্তায় আর কেউ ফিরে যেতে চায় না, একটা পরিবর্তন চায়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, তো সেখানে তো সংস্কার ছাড়া আসলে ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করাও সম্ভব নয়। আপনার কি মনে হয় যে এই নির্বাচন নিয়ে একটি সামনের দিনগুলোতে বড় ধরনের কোনো শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে কিনা? ধন্যবাদ আপনাকে। আজকে এসএ টিভির দর্শকবৃন্দ এবং কলাকৌশল, সেই সাথে একজন বিশিষ্ট ব্যক্তি বিএনপির, এবং আপনাকে সালাম ও শুভেচ্ছা দিয়ে শুরু করতেছি। জি, এই নির্বাচন কিন্তু আমরা এই ইউনূস সাহেব ক্ষমতা পাওয়ার পর থেকে কিন্তু শুরু করছি খালি ডেট আর ডেট। যেমন সেনাবাহিনী প্রধান বলছেন 18 মাস, ওটা হলো ডিসেম্বর ফেব্রুয়ারিতে গিয়ে পরে বা জানুয়ারিতে গিয়ে পরে। আর ইউনূস সাহেব লাস্টে বলছিলেন যে 25শে ডিসেম্বর অথবা 26-এর মাঝামাঝি। যাই হোক, 25শে ডিসেম্বর মোটামুটি এক্সপেক্টেড টাইম, এটা মোটামুটি হয়। এখন প্রশ্ন হইল যে আজকে সংস্কারের প্রশ্ন আসলো। 53 বছর বড় দুইটা দল, জাতীয় পার্টি সহ 3টা দল যে শাসন পরিচালনা করলো রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, তারা কি করছে? পার্লামেন্টে আমরা কি দেখলাম? একজন আরেকজনের তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলা, অবজ্ঞা নেগলেক্ট করে কথা বলা, সেখানে আইনের শাসন তৈরি করা বা আইনের সংস্কার করা বা কোনো কিছু সংস্কার করা, এগুলির প্রতি আমরা নজরদারি করছি? নজরদার করি না। তো এখন একটা পরিস্থিতি শিকার হয়েছি আমরা 16 বছর একটা ফেসিস্ট সরকারের আন্ডারে থাকার পরে আমরা যখন অবমুক্ত হইলাম, সেই ক্ষেত্রে তো একটু সময় নিতেই পারে, সেইটুক ছাড় তো অন্তত দিতে হবে। যে একদম অস্থির হয়ে যাইতেছি প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমরা বলা শুরু করে দিয়েছি যে জনগণ সকল ক্ষমতা উৎস, এটা তো অস্বীকার করে না কেউ, আর্টিকেল 7। কিন্তু এই আর্টিকেল 7 নিয়ে কিন্তু আমরা মনে করেন রাজনীতিবিদরা খেলা খেলছি ভালোভাবে, জনগণের নিয়ে আমরা। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। জনগণের কথা বলি 24 ঘন্টা, কিন্তু যখনই ক্ষমতা যাই বা জনকার্যে লিপ্ত হয় তখন জনগণের কথা কিন্তু যেটা বিএনপির পক্ষ থেকে বড় অভিযোগ হচ্ছে সময়ক্ষেপণ বা কালক্ষেপণ। এই সরকার 6 মাসের বেশি সময় শাসন পরিচালনা করছে, এর মধ্যে তারা আসলে কতটা সংস্কার করলো, কি কতটুকু এগেল, জনগণের প্রত্যাশার জায়গাগুলো বাড়ছে না কমছে? আপনার কি মনে হয় যে কারণে বিএনপির দাবি যৌক্তিক কিনা? না, এইটা তো উনার সাইড থেকে উনি যৌক্তিক মনে করবে, কিন্তু সাধারণ মানুষ যদি তাহলে রেফারেন্ডাম ভোটের আয়োজন করেন, হানা ভোটে দেন, যে এই সরকার 2 বছর 5 বছর যতদিনই সময় নেয় সে উনি সংস্কার করে সম্পূর্ণ কমপ্লিট করে, আর উনি তো সবগুলি পাসও করতে পারেন সরকার, এগুলি তৈরি করে রেখে যাবে, ওনাদের সম্মতি থাকবে, হয় লিখিত হোক আর লিখিত হোক। আপনি ক্ষমতা যাওয়ার পর যদি লিখিত নাও করে, এমনও তো হতে পারে যেই দলই যাক পরবর্তীতে, আমি নাম বলতে চাই না, তারা যদি মেজরিটি হয় 160 বা 150 52 হয়, তখন তো সে যা কিছু তাই করতে পারবে। হ্যাঁ, আমি বলছিলাম তখন এইটা এখন জনগণের কোনো প্রয়োজন নেই, তখন জনগণ তো লাড্ডু, তখন আবার দেখা যাবে যে সেই সময় আইতে আইতে জনগণ আবার এই 15-16 বছর এই দৌড়ানির তলে গিয়ে পড়ব। আমি একটু বলতে চাইতেছি, নীতি নৈতিকতা আদর্শের মধ্যে কিন্তু আমরা নাই, ছিলাম না, আসি না, ভবিষ্যতে থাকবো কিনা যথেষ্ট। এই যে ভাই একটা কথা মূল্যবান কইছে যে আজকে এক সাইডের ভাই কথা রয়েছে পুলিশের ব্যাপারটা, যে ভেরিফিকেশনটা কি আমাদের জন্য শুভ লক্ষণ? আমি তো মনে করি এটার গলার কাটা হয়ে দাঁড়াইলো পুলিশ ভেরিফিকেশন। 5.5 লক্ষ রোহিঙ্গা আমাদের পাসপোর্ট নিয়ে এখন সৌদি আরবে আছে, তাদের যদি না ফিরায় না 1 কোটি লোক ফেরত দিয়ে দিবে, সৌদি আরব বলছে। আমার থেকে এভিডেন্স দেন, আমি আপনার সব কিছু দিব। 1973 সালে 93 সালে হংকং থেকে পাকিস্তানি 70টা পাসপোর্ট নিয়ে পালায় যায় ওইখান থেকে। এই পাসপোর্ট ইস্যুগুলোকে ওইখানকার কনসুলেট অফিস, ঠিক আছে, নিয়ে তারা কি নরওয়ে তো একটা সুযোগ দিছিল যে বাংলাদেশি পাসপোর্ট হলে নরওয়ে ঢুকতে পারবো, পলিটিক্যাল তারা বাহিকা গেল। এরকম অজস্র সংখ্যা আমি আপনাকে দিতে পারবো। আপনি দেখেন জাপানে, নামও বলে দিই, হুমায়ুন রশিদ যখন ফরেন মিনিস্টার ছিল, তখন সে যখন তার ক্ষমতা চলে গেল, তখন তো সে পাসপোর্টটা জমা দিতে, একটা লাল পাস, আপনি তো জানেন, সেটা তখন কি ফরেন মিনিস্ট্রি তার ড্রয়ারে চলে যায়, মানে স্টিল আলমারি, সেইখান থেকে 50,000 টাকা দিয়া এই স্টিল আলমারি কাটাইয়া এই পাসপোর্টটা বাইর করে সে একদম তখন তো ছবিটা ছিল পেস্টিং করাটা, এটা দিয়ে সে জাপানে টোকিওতে আনছে। এখন ইমিগ্রেশন হুলস্থুল কাণ্ড, ফরেন মিনিস্টার বাংলাদেশের উইদাউট এনি ইনফরমেশন আমরা কীভাবে এটা রিসিভ করি? এটা তো তারা চতুর্দিকে আছে, তারা আটকায় ফেলাইছে, পরে জানা গেল যে সে অবৈধভাবে সে ঢুকছে। তো এখন ভেরিফিকেশান, যেখানে আজকে দেখেন লাল পাসপোর্ট, হাজার হাজার লাল পাসপোর্ট, এই ডিডি হইতে শুরু করে, এই যে পুলিশ হইতে শুরু করে, এরা একটা সিন্ডিকেট করে তারা এই যে বিভিন্ন লাল পাসপোর্ট দেওয়া, আপনি তারা টার্কি হয় ইউরোপে ঢুকে গেছে, কেউ আমেরিকা কানাডা চলে গেছে টার্কি দিয়া। এই লাল পাসপোর্টে যেহেতু ভিসার প্রয়োজন হয় না, 2-1টা দেশে ভিসা রেস্ট্রিকশন আছে, সেখানে ওই থার্ড কান্ট্রিতে ধরলে তারা আবার ভিসা দিয়ে দেয়।
তাইলে পুলিশ ভেরিফিকেশন থাকার পরে রোহিঙ্গারা যদি 6 লক্ষ যদি যায় আপনার সৌদি আরব থাকতো, আর সৌদি আরব লাস্ট ওয়ার্নিং দিছে এই সরকার আসার আগেও হাসিনার দিছে, এবং তারা মনস্থির করছিল যে তারা আস্তে আস্তে পর্যায়ক্রমে তাদের পাসপোর্ট দিয়ে ডক্টর আজহার যে পাসপোর্ট নিয়ে তো মানুষ ভোগান্তিতে পড়ে, এটা তো সত্য না ভোগান্তি। পাসপোর্টে তাইলে এই মানুষের ভোগান্তি অর্থনৈতিক ক্ষতি হয়, না মানুষ- এই ভোগান্তি কেন পড়বে? আপনি সেই সিস্টেমের মধ্যে আনেন, সিস্টেম আপনি নীতি নৈতিকতার মধ্যে আজকে যদি ডিডি যদি ভালো থাকতে ইয়ে থাকতো, পুলিশ ভেরিফিকেশন দরকার নেই। আপনার যেটা এনআইডি দিচ্ছে এই নাম্বারটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, পৃথিবীর সব রাষ্ট্রে আছে, যেমন পাকিস্তানের সিনাক্তি কার্ড আছে। আমি এনআইডির সময় কিন্তু ভেরিফিকেশন হয় না। আপনি এনআইডি যদি ভেরিফিকেশন তারা দিতে পারেন, এনআইডি আমরা যে এনআইডি জাতীয় পরিচয়পত্র দিচ্ছি। জাতীয় পরিচয়, সেখানে কিন্তু আমাদের ভেরিফিকেশন হয় নাই, ঠিক আছে? এনআইডি কার্ড যখন আমরা করছি সেই সময় কিন্তু পুরো আরে ভাই গণহারে যখন করছেন, কিন্তু পরবর্তীতে যখন হয় তখন তারা কিন্তু খোঁজ খবর নেয় না, বাড়িতে বাড়িতে যায় যে ভোটার হয়েছে কিনা বা আপনার কে কয়জন হয়েছে এরকম আর কি। হ্যাঁ যখন হ্যাঁ। ওই প্রথমেই যখন আমরা আমাদের এনআইডিটা দিয়া তো ভাই এনআইডি দিয়া তো আপনি বিদেশে ভ্রমণ করতে পারবেন না। আমি ওইটা বলি না, আমি কি তখন তো হয় নাই, ঠিক আছে, এনআইডির সময় হয় না। আমি কি আপনার যখন জন্ম হয় তখনই আপনি পাসপোর্ট দিয়ে দিন, জন্ম সনদ দা পাসপোর্ট, থানার ওসিকে পারমিশন দিয়ে দেন, ইউনো পারমিশন দেন, অত পৌরসভার মেয়র জন্ম সনদ সাথে সাথে পাসপোর্ট। হ্যাঁ ওইটা করতে পারেন, কিন্তু করতে পারলে সেইটার মধ্যে যদি জাল জালিয়াতি আপনি ঢুকাইতে চান তো পারবেন। আপনার পাসপোর্ট হারাই গেছে, সেখানে আপনি ডুপ্লিকেট পাসপোর্ট ইস্যু করাইতে পারেন। এখন আপনি মনে করেন যে অন্য দেশে ভাই যেটা সাহেব, আমি আপনাকে বলি, ওই যদি অপকর্ম করার চিন্তা, যেমন আমাদের দেশে কোন আইনে আছে ঘুষ খাওয়া যায়? না, এটা তো কোনো পৃথিবীর কোনো আইনে নাই। ঘুষ খাওয়া যায় আছে? না, পৃথিবীর কোনো আইনে না, নাই। আছে। আমরা তো এটা সহি না, না, করে আছে। নিছি। আমরা আসেন, সহি করে না, নিছি। না, আমি এটা তর্ক না, আসেন ধর্মের কথা। ধর্মে আমাদের কোথাও আছে মিথ্যা কথা বলা যায়? মিথ্যা বলা মহাপাপ, সেটারে আমরা আছে। গ্রহণ করে নিছি একদম সহজ পদ্ধতিতে, কিন্তু কথা না। আচ্ছা আমার একটু বলতে দেন, কিন্তু কথা হইলো যে আপনি এটা করলেন, যেমন একটা সংস্কার করলেন, কিন্তু এটা সুফল পাবো কিনা, জনগণ পাবে কিনা, রাষ্ট্র পাবে কিনা, তিনটা জিনিস পাওয়ার পরেই তো একটা জনগণ সুখী হবে। তো পরবর্তী দেখা গেল যে রোহিঙ্গা যাওয়া শুরু হইলো, পুলিশ ভেরিফিকেশন লাগে না। আর এই দেখেন আপনি আপনার রোহিঙ্গাদের এনআইডি দিচ্ছে না, সার্ভার সহ নিয়ে গেছে না উঠাইয়া তারা। ওই যে কয়দিন আগে তো দেখলেন ভাই, কত এগুলো রেফারেন্স, কত হাজার হাজার রেফারেন্স আছে যে ওইখান থেকে বৈশা থেকে তারা 5-6 জন অ্যারেস্ট হয়েছে, এসে সার্ভার নিয়ে বৈশা, কম্পিউটার বৈশা তাদের রোহিঙ্গার এই যে এনআইডি পর্যন্ত দিয়ে দিচ্ছে। এই যে পাসপোর্ট দিয়ে দিতে আছে বিভিন্ন লোকের, এই যে ফরেন পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে চলে, এতে বাংলাদেশে ভাবমূর্তি। আমার কথা হলো এই যে সংস্কারগুলির মধ্যে যে কোনো জিনিসই এই সুষ্ঠু সুচারুরূপে যদি না করে, আজকে দেখেন আমাদের পলিউশনের মধ্যে দিল্লি আর বাংলাদেশের লোক কন্টেস্ট হতো, আবার বাংলাদেশ চলে এসেছে 1 নম্বরে। আমি ঘরে 14 তলা থাকলেও আমার দরজা আটকায় থাকতে হবে, তাইলে আমি কি দোজকের মধ্যে বসবাস করতেছি নাকি বেহেশতে? 14 তলা আমি থাকি, আমি তো একটু বাতাসের জন্য উপরে নিয়েছিলাম, হাই রাইজ বিল্ডিংয়ে বাসা নিয়েছিলাম বা ফ্ল্যাট কিনছি, এখন আমার থাকতে দরজা আটকায়। সেইটা কি আমাদের বন্ধ হয়েছে? এই যে যারা দায়িত্ব নিচ্ছে এখন, ইটের ভাটা কয়টা বন্ধ করতে পারছে ওনারা? এই যে পরিবেশ যে মন্ত্রী, উনি তো যুক্তিসঙ্গত অনেক কিছু কথা বলে, কিন্তু কই দেখি না তো যে এরকম 200 ইটার ভাটা বন্ধ হয়ে গেছে, 200 লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে। পরিবেশবাদীরা ওনারা পরিবেশের উপরে নির্ভর করে ওনারা লাইসেন্স প্রদান করে, সেটার একটা পার্ট আছে। যেমন মনে করেন ইটের ভাটা হইলে ট্রেড লাইসেন্সের পরে ইটিএন নাম্বার লাগে, টিন নাম্বার লাগে, তারপরে আপনার ভ্যাট নাম্বার লাগে, তারপরে আপনার পরিবেশবাদীর লাগে, ছাড়পত্র ফায়ার লাগে। সার্ভিস লাগে, এগুলি লাগে। তো এরাই তো হইল নাটের গুরু ভাই, এদের ভিতরেই তো শস্যের মধ্যে ঢুকে রয়েছে। আমি একটা সামান্য ফ্যাক্টরির জন্য করেছিলাম, সেই পরিবারে আমার থেকে 6 লক্ষ টাকা চায়, সেইখানে ড্রেনেজ আছে, সব কিছু আছে, সিস্টেম থাকার পরও। তো এখন আপনি কার কাছে যাবেন? এখানে তো আমরা অসহায়, যারা সাধারণ মানুষ তাদের অসহায়। কি এখন মনে করেন এই রকম বড় বড় আমুর মতো, সামুর মতো, হেদের মতো লোক হলে টেলিফোন লাগা, আমি আমু কইতাছি, হ্যাঁ আমার এই পরিবেশবাদীর এই যে মাস্টুর সাহেবরা পাঠাইলাম বিএনপি নেতারে, তার সাথে সাথে লাইসেন্স দেওয়া হোক, নাইলে হ্যাঁ 12টা বাজে লাল সুতা বাইট করে দিব। তো এইটা কয়জনের আছে ভাই? আমার তো নাই, আর আপনার আছে কিনা জানি না, উনার আছে কিনা। তো এখন কথা হইলো ভাই, ধৈর্য সহনশীলতার সব কিছুর ব্যাপার আছে। নির্বাচন অবশ্যই হবে, জনগণ এই রাষ্ট্রের ক্ষমতার উৎস, জনগণের কাছে ফিরে আসছে। এই যে মনে করেন আর্টিকেল 7 আসছিল, আবার দুইটা জিনিস আবার হাসিনা ঢুকাইছে, কিন্তু সেটা কি ওইখানে কইতে আছে যে এই যে এমনভাবে করা হয়েছিল সংবিধান, উনি নিজেও বলছে যে এই সংবিধানের বাইরে কোনো কিছু হলে তাদের ফাঁসি উঠে আসবে। যখন মানুষ রাস্তায় নেয় তখন সংবিধান কি থাকে? সংবিধানের অস্তিত্বই থাকে না। অস্তিত্ব ছিল এই যে যেটা 3 দিন তো রাষ্ট্রের কোনো সরকারই ছিল না বাংলাদেশের। তাই এখন কথা হলো যে আমরা সামনের দিকে এগিয়ে যেতে হলে আমাদের ত্যাগ স্বীকার করতে